বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য কিছু 2 মার্কের প্রশ্ন এবং উত্তর সহ তুলে ধরছি, কারণ এগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। অন্তত প্রশ্নগুলো শুনে গেলে তোমার কাজে লাগবে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি আমরা 2 মার্কের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো সম্পর্কে জেনে নিই। তোমাদের একদম প্রথম প্রশ্ন, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন কবে কেন পাস হয়? তো কি উত্তর লিখব? ব্রিটিশ সরকার 1908 খ্রিস্টাব্দে মুন্ডাদের অভাব অভিযোগ শুনে সেগুলির সুষ্ঠু সমাধান এর জন্য ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করে। তৃতীয় প্রশ্ন, দারুল হারব ও দারুল ইসলাম বলতে কী বোঝো? কি উত্তর লিখব? দারুল হারব বলতে বোঝায় বিধর্মীদের দেশ বা শত্রুর দেশ। ভারতে ওহাবি আন্দোলনের অন্যতম পুরোধা সৈয়দ আহমদ ব্রিটিশ শাসিত ভারতকে দারুল হারব বলে আখ্যায়িত করেছিলেন। আর দারুল ইসলাম কথার অর্থ হচ্ছে ধর্মরাজ্য বা ইসলামের দেশ, অর্থাৎ ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে দারুল ইসলাম প্রতিষ্ঠা করাই ছিল ওহাবি আন্দোলনের অন্যতম লক্ষ্য। একদম সহজ সরল ভাষায় দেখবে নোটগুলো করা রয়েছে। পরের কোশ্চেন, নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা অস্ত্র আইন বা ইলবার্ট বিল কে কবে পাশ করে? শুধু মনে রাখবে এই কটা খুব ইম্পর্টেন্ট। তো নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড নর্থব্রুক 1876, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন লর্ড লিটন 1878, অস্ত্র আইন লর্ড লিটন 1878 আর ইলবার্ট বিলও লর্ড লিটন 1878। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত কার লেখা? বিবেকানন্দ কীভাবে প্রমাণ করার চেষ্টা করেন? শূদ্রেরাই জাগরণ ঘটবেই। শূদ্রদের জাগরণ ঘটবেই। তো বর্তমান ভারতের রচয়িতা স্বামী বিবেকানন্দ ভারতের বৈদিক যুগে ব্রাহ্মণ, পুরোহিত এবং পরে শক্তিশালী যোদ্ধা এবং সবশেষে বৈশ্যরা সমাজে কিভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে তা স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে দেখিয়েছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে চক্রাকার পথে বৈশ্যের পর এবার ভারতীয় সমাজের শূদ্রের জাগরণ ঘটতে এবং আধিপত্য প্রতিষ্ঠিত হতে বাধ্য। ওকে, পরবর্তী পয়েন্টে চলে আসি। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয় কবে? এর অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হচ্ছে 1907 সালে প্রতিষ্ঠিত হয়। অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। পরের কোশ্চেন, কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কী? উত্তর হচ্ছে আইনজীবী ও শিক্ষাদরদী তারকনাথ পালিত 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল বাংলায় স্বদেশী ধাঁচে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো। পরবর্তী প্রশ্ন, কোথায় কবে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল? এর দুজন নেতার নাম ও এদের মূল দাবি কী ছিল? উত্তর হচ্ছে 1946 খ্রিস্টাব্দে দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলায় তেভাগা আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের উল্লেখযোগ্য দুজন নেতার নাম ছিল জলপাইগুড়ির বুড়িমা ও দিনাজপুরের চারু মজুমদার ইত্যাদি। এবং এই আন্দোলনের দাবি ছিল উৎপন্ন শস্যের 3/4 অংশ কৃষককে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, শ্রমিক শ্রেণী আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন? শ্রমিক শ্রেণী আইন অমান্য আন্দোলনের প্রতি বিমুখ ছিল কেন? উত্তরকে লিখব, জাতীয় কংগ্রেসের প্রতি শ্রমিক শ্রেণীর অবিশ্বাসের মনোভাব ছিল একটা, সরকারের কমিউনিস্ট পীড়ননীতি, শ্রমিক সংগঠনের ভাঙন, জাতীয় কংগ্রেসের শ্রমিক স্বার্থ নীতি রূপায়ণে অদূরদর্শিতা, সর্বোপরি ষষ্ঠ কমিন্টার্নের এর নির্দেশ। পরবর্তী প্রশ্ন, কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? এই সন্ধির গুরুত্ব কী? 1925 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই সন্ধির ফলে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দু উভয়ই যৌথভাবে নির্বাচনের স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কী? কী লিখবে? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। এর দ্বারা হিন্দু সমাজকে বর্ণ হিন্দু এবং অনুন্নত শ্রেণীর হিন্দু এই দুই ভাগে ভাগ করা হয়। কয়েকটি ক্ষেত্রে অনুন্নত শ্রেণীর জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহাত্মা গান্ধী জেলে অনশন শুরু করেন। নেক্সট প্রশ্ন, পত্রী শ্রীরামালু কে ছিলেন? তিনি ছিলেন জনপ্রিয় তেলেগু নেতা যিনি 1952 সালে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠনের জন্য অনশন করেন। রাজাকার কারা? সহজে লিখবে, দেশীয় রাজ্য হায়দ্রাবাদের প্রায় 75% মানুষ ছিল হিন্দু, অথচ হায়দ্রাবাদের শাসক নিজাম ভারতের অন্তর্ভুক্ত হতে রাজি ছিলেন না। তাই তিনি কাশিম রেজভি নামক এক উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন। এই বাহিনী রাজাকার বাহিনী নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র মূলত কী কী? মূলত হচ্ছে পুলিশ ও গোয়েন্দাদের রিপোর্ট আর সরকারি আধিকারিক ও দপ্তরগুলি থেকে প্রদত্ত বিভিন্ন বিবরণ এবং চিঠিপত্র। পরবর্তী প্রশ্ন, বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি? 70 বছর। এই গ্রন্থ থেকে ইতিহাস রচনার কী পাওয়া যায়? এই গ্রন্থ থেকে বিপিনচন্দ্র পালের সঙ্গে আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ জাতীয় নেতার ঘনিষ্ঠতা সম্পর্কে জানা যায়। তারা ব্রহ্ম সমাজে যোগদান, স্বাধীনতা আন্দোলনে তার ঝাঁপিয়ে পড়া প্রভৃতি বিষয় এবং স্বদেশী বয়কট, পূর্ণ স্বরাজ প্রভৃতি আন্দোলনে তার অংশগ্রহণের তথ্য কিন্তু পাওয়া যায় এবং এই তথ্যগুলি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নববঙ্গ আন্দোলন বলতে কী বোঝো? 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক চরমপন্থী আন্দোলন শুরু করেন। ডিরোজিও ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ গোষ্ঠী নামে তাদের উদ্যোগে পরিচালিত আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, নব্য বেদান্তবাদ কী? স্বামী বিবেকানন্দ প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনের নিজস্ব ব্যাখ্যা দেন যা
নব্য বেদান্তবাদ নামে পরিচিত। এই ব্যাখ্যায় তিনি বলেন যে সর্বত্রই ব্রহ্মের উপস্থিতি রয়েছে এবং আপামর মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা। পরবর্তী প্রশ্ন, ইতিহাস, স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো? একদম সহজে লিখবে, ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায় বা ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠার ইতিহাসই হলো স্থানীয় ইতিহাস। স্থানীয় জনশ্রুতিকে মিথ বা অতিকথা বলা হয়। মৌখিক পরম্পরাকে ভিত্তি করে স্থানীয় ইতিহাস রচনা হয় এবং এভাবে স্থানীয় ইতিহাস সমূহের সমন্বয়ে দেশের ইতিহাস গড়ে তোলার চেষ্টা করা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যানাল স্কুল কি? অ্যানাল স্কুল হলো ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী। মার্ক ব্লক ও লুসিয়েল ফেরারের উদ্যোগে অ্যানালস অফ ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাস চর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান লাভ করে। পরবর্তী প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকে বাংলার নারীদের সম্পর্কে কী জানা যায়? সূচনালগ্ন থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 60 বছর ধরে বামাবোধিনী পত্রিকা সমকালীন বাংলার নারীদের অবস্থান সম্পর্কে জানবার এক গুরুত্বপূর্ণ দলিল ছিল। পরিবার ও সমাজের যোগসূত্র রূপে নারী কীভাবে সেই সময়ের আবহে প্রতিস্থাপিত হয়েছিল তা বামাবোধিনী পত্রিকার ঐতিহাসিক উপাদান থেকেই জানা যায়। পরবর্তী প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে সমকালীন বাংলার কী চিত্র পাওয়া যায়? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিদ্রোহকে সমর্থন করেছিল এবং সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করেছিল এবং পত্রিকায় সাঁওতালিদের ওপর সীমাহীন শোষণের চিত্রও তুলে ধরে এই পত্রিকা। নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিবরণও পাওয়া যায় এই পত্রিকায়। মূলত এই পত্রিকার গুরুত্বগুলোই তোমাকে দিতে হবে। নেক্সট, উপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? কী কী ছিল? কৃষক উপজাতি সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে ভূমি রাজস্ব বৃদ্ধি, বিভিন্ন নতুন নতুন কর তৈরি বা কর আরোপ করা, চিরস্থায়ী বন্দোবস্তের পরিবর্তে শোষণ ব্যবস্থা, খাজনা আদায় অত্যাচার, নীল, পাট, তুলো প্রভৃতি চাষিদের বাধ্য করা, মহাজনদের শোষণ, বিভিন্ন কুটির শিল্প ধ্বংস করা, এগুলো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো? বিদ্রোহ কি? কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিদ্রোহী জনগোষ্ঠী আন্দোলন, সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। অভ্যুত্থান হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজের গোষ্ঠীর একাংশের সংগ্রামকে সাধারণভাবে অভ্যুত্থান বলা হয়। এবং বিপ্লব হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনই হলো বিপ্লব। পরবর্তী প্রশ্ন, 1875 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এনফিল্ড রাইফেলের প্রবর্তন ছিল সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ। নতুন ধরনের এই বন্দুকের টোটা সিপাহীদের দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। গুজব রটে যায় যে এই টোটার মধ্যে গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে এবং ধর্মনাশের ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে, কিন্তু ইংরেজরা ভারতীয় সিপাহীদের দাবি না মানায় তারা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে। নেক্সট, 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কী ছিল? শিক্ষিত বাঙালির একটি অংশ এই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতেন। এজন্য তারা 1857 ব্রিটিশ বিরোধী বিদ্রোহকে সমর্থন করেননি, কেননা এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর পর কেউ জাতীয় রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিনা এ বিষয়ে শিক্ষিত সমাজ সন্দিহান ছিল। পরবর্তী প্রশ্ন, পঞ্চানন কর্মকার কে ছিলেন? পঞ্চানন কর্মকার ছিলেন হুগলি জেলার ত্রিবেণীর একজন সুদক্ষ স্বর্ণশিল্পী এবং চার্লস উইলকিন্সের সহযোগী। পঞ্চানন কর্মকার ছাপাখানা মুদ্রণের জন্য উন্নতম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেন। তার তৈরি মুদ্রাক্ষর হ্যালহেডের বাংলা ব্যাকরণের ব্যবহৃত হয়। পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোডের বাংলা সংস্করণেও তার তৈরি উন্নত বাংলা মুদ্রাক্ষর ব্যবহৃত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শিক্ষার বিস্তারে ছাপাখানার দুটি গুরুত্ব কী? প্রথম গুরুত্ব কী? বাংলার মুদ্রণ বা ছাপা সম্ভব হলে বাংলা ভাষা ও জ্ঞানের এবং শিক্ষার বিস্তার ঘটবে। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে বাংলার সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের সমর্থনে বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্যের উদ্ভব ঘটে। পরবর্তী প্রশ্ন, চৌরাচৌরির ঘটনা কি? গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে এবং এর ফলে 22 জন পুলিশের মৃত্যু হয়। আন্দোলনে হিংসার প্রবেশ ঘটায় এবং প্রবেশ ঘটার ফলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। পরবর্তী প্রশ্ন, কালীপরাজ কাদের বলা হয়? কালীপরাজ কথার অর্থ হলো নিম্ন শ্রেণীর কৃষকের মানুষ। বারদৌলিতে এই কালীপরাজরা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পরবর্তী প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝো? স্বদেশী ও বয়কট হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান দুটি ধারা। স্বদেশী কথার অর্থ হলো দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহার এবং বয়কট কথার অর্থ হলো বিদেশি বা বিলেতি পণ্য বর্জন ও বিদেশি সরকারের সঙ্গে অসহযোগিতা। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলনে নেতৃত্বদানকারী বা অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীদের মধ্যে ছিল কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, স্বরূপ রানী নেহেরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলাবালা দেবী, লীলা নাগ প্রভৃতি। দেশীয় রাজ্য বলতে কী বোঝো? 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ড ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় 562টিরও বেশি স্বশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল। এই দেশগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের আপাত সমস্যাগুলো কী কী ছিল? কি উত্তর হবে?
স্বাধীন ভারতের আপাত সমস্যাগুলি ছিল আভ্যন্তরীণ ও বৈদেশিক। আভ্যন্তরীণ ক্ষেত্রে সমস্যাগুলো কী কী ছিল? পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাকিস্তান থেকে ভারতে আগত উদ্বাস্তুর সমস্যা, দেশ বিভাগজনিত হিংসা ও সাম্প্রদায়িক বিদ্বেষের সমস্যা, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের সমস্যা, বেকার সমস্যা, খাদ্য সমস্যা। অন্যদিকে বৈদেশিক সমস্যার মধ্যে প্রধানতম দিক ছিল ঠান্ডা লড়াইজনিত কারণে বৈদেশিক নীতি সংক্রান্ত সমস্যা। পরবর্তী প্রশ্ন, মানুষের খাদ্যাভ্যাস থেকে ইতিহাসের কী ধরনের উপাদান পাওয়া যায়? খাদ্যাভ্যাস থেকে ইতিহাস চর্চার যে ধরনের উপাদান পাওয়া যেতে পারে সেগুলো হলো কোনো সমাজে মানুষের আর্থসামাজিক অবস্থা, কোনো সমাজের খাদ্যাভ্যাস অন্য সমাজের দ্বারা প্রভাবিত হওয়া এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের সচেতনতা প্রভৃতি। পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী? দুটো গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে এর দ্বারা পরিবেশের উপর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানা যায় এবং পরিবেশ রক্ষার বিষয় সম্পর্কে সচেতন হওয়া যায়। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিটস কী? কি লিখব? লর্ড বেন্টিংয়ের আইন সচিব ও খ্যাতনামা পণ্ডিত টমাস ব্যারিংটন মেকলে 1835 খ্রিস্টাব্দে তার বিখ্যাত মিনিটস বা প্রতিবেদনে নিকৃষ্ট প্রাচ্য শিক্ষার বদলে প্রাচ্য শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং অভিমত দেন যে উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ফিল্ট্রেশন তত্ত্ব অনুযায়ী ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এবং ভারতে নবজাগরণ আসবে এবং এটি মেকলে মিনিটস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, চার্লস উড কে? চার্লস উডের দুটি সুপারিশ লেখো। চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তার যে সুপারিশগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল সরকারি শিক্ষানীতি রূপায়ণ ও পরিচালনার জন্য সরকারি শিক্ষা বিভাগ গঠন করা এবং ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে অর্থাৎ কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। খুদকাঠি প্রথা কী? খুদকাঠি প্রথা মানে হচ্ছে জমির যৌথ মালিকানা। এটি ছিল মুন্ডাদের একটি চিরাচরিত প্রথা। এর অন্যতম ব্যবস্থা ছিল হচ্ছে খুদকাঠি ব্যবস্থা। ব্রিটিশ শাসনে খুদকাঠি প্রথা উঠিয়ে দিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠা করা হয় এবং ঐতিহ্যবাহী এই প্রথা উঠিয়ে দেওয়াই ছিল মুন্ডা বিদ্রোহের অন্যতম কারণ। পরবর্তী প্রশ্ন, ওহাবি কথার অর্থ কী? কে কবে ওহাবি আন্দোলন সূচনা করেন? ওহাবি কথার অর্থ নবজাগরণ। আরব মহাদেশের মোহাম্মদ বিন আব্দুল ওহাব নামক একজন ধর্মপ্রাণ ব্যক্তি ওহাবি আন্দোলনের সূচনা করেন এবং দিল্লির সুবিখ্যাত মুসলিম সন্ত শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আজিজ এরাও কিন্তু শুরু করেছিল দিল্লিতে। এর প্রভাবে উত্তরপ্রদেশের রায়বেরেলির সৈয়দ আহমদ ভারতে ওহাবি আন্দোলনকে জনপ্রিয় করে তুলেছিল। নেক্সট, ভারতে গড়ে ওঠা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 1836 সালে। জমিদার সভার লক্ষ্য বা কর্মসূচিগুলো কী কী ছিল? সরকারের কাছে আবেদন করে জমিদারদের স্বার্থ রক্ষা করা, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানোর জন্য সরকারের কাছে দাবি জানানো, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা এবং পুলিশ, বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার সাধনে সরকারের কাছে আবেদন করা। অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু তার দুই বিপ্লবী বন্ধু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের সঙ্গে কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন। এরপর তারা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেলকে হত্যা করেন এবং এক ইংরেজ কর্মচারীকে আহত করেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ 3 জনকে ঘিরে ফেললে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দে অসম যুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। বীণা দাস স্মরণীয় কেন? বীণা দাস ছিলেন ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বিপ্লবী নেত্রী। তিনি 1932 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতার অবস্থায় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার জন্য গুলি চালান, কিন্তু তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এই কারণেই তিনি স্মরণীয় ছিলেন। পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয় এবং ভারত সরকারের প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এজন্য 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলা হয়। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কার নেতৃত্বে কবে গঠিত হয়? এস.কে ধরের নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়। এই কমিশনের মূল বক্তব্য কী ছিল? এই কমিশনের মূল বক্তব্য ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের যে আপত্তি, সেই আপত্তি জানিয়ে বলে যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলে ভারতের জাতীয় ঐক্য ও প্রশাসনিক কাজকর্ম বিঘ্নিত হবে। কে কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেন এবং এর সভাপতি কে ছিলেন? 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর সভাপতি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এর বিকল্প স্বদেশী শিক্ষার প্রসার, জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান ও কারিগরি শিক্ষাদান, শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবায় মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষা দান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো। নেক্সট, কবে কাদের নেতৃত্বে সমাজতান্ত্রিক দল গঠিত হয়? জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত চট্টোপাধ্যায়, ইউসুফ মেহের আলী, অশোক মেহতা,
মিনু মাসানি প্রমুখের নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। লাস্ট কোশ্চেন, কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক্যাল পার্টি গঠন করে? মানবেন্দ্রনাথ রায় 1940 খ্রিস্টাব্দে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন। এই প্রশ্নগুলো যেমন এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে এমসিকিউ এর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করলাম, ভালো করে একবার এই জায়গায় দুইবার একটু শুনে যাও, কাজে লাগবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।